আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি মনস্টার সিরিজের পার্ট 10। আগের 9টা পর্ব যারা দেখেননি তারা প্লিজ আগের 9টা পর্ব দেখে আসুন, না হয় আপনাদের এই পর্বটা বুঝতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখতে পাই যে ববির ল্যাপটপ থেকে সব তথ্য নিয়ে নেয় নাতানের, আর নাতানের সব তথ্য নেওয়ার পর তাকে ধরে ফেলে ববির লোকজন, আর সে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। তখন তাকে রুহি এসে বাঁচিয়ে নিয়ে যায়। লিফটে একজন আরেকজনকে দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তারা ভাবেনি যে তারা দুজনই একজনের জন্য কাজ করছে। ববি তার লোকজনকে তাড়াতাড়ি ধরতে বলে। এবং রুহি তারা দুইজন গিয়ে লুকিয়ে বসে থাকে একটি রুমে, আর তারা 3 তলার একটি রুমে বন্দি ছিল। যখন তারা বন্দি ছিল তখন তারা চিন্তা করছিল যে কিভাবে তারা এই জায়গা থেকে লাফ দিবে বা নামবে। তখন আমরা দেখতে পাই যে রুহি একটা প্ল্যান করে জানালা ভাঙার। তখন সে লাত দিয়ে জানালাটা ভেঙে ফেলে দেয়, আর অন্যদিকে তারা লুকিয়ে পড়ে। যখনই ববির লোকজন ঢুকে তখনই তারা দেখতে পায় জানালাটা ভাঙা। তারা চিন্তা করে হয়তো জানালা দিয়ে তারা পালিয়ে গিয়েছে। ববির লোকজন জিজ্ঞেস করে এখন আমরা কি করব। তখন তারা সবাই লাফ দিয়ে নিচে নেমে যায় 3rd ফ্লোর থেকে, এবং যারা ছিল তারা অনেকে পায়ে হেঁটে নিচ পর্যন্ত চলে যায়। এদিকে ববি চিন্তা করে হয়তো তারা ওয়াশরুমে লুকিয়ে আছে। আসলে ববির সন্দেহই ঠিক ছিল। যখনই ববি তাদেরকে ধরতে যাবে তখনই এই বিষয়ে বুঝে যায়, কারণ সে তো কানে একটু বেশি শুনতো, যার কারণে সে ধাক্কা দিয়ে ববির নাক দিয়ে রক্ত বের করে দেয়, আর তারা দুজন পালিয়ে যায়। যেহেতু গুলি খেয়ে আহত ছিল, যার কারণে তারা বেশি দূরে যেতে পারে না, যার কারণে রুহি তাকে নিয়ে একটি শপিং মলে লুকিয়ে যায় তারা দুইজন। তখনই ববি তার লোকদেরকে বলতে থাকে যে তারা হয়তো বেশি দূরে যেতে পারেনি, হয়তো শপিং মলের ভিতরে আছে, তোমরা তাড়াতাড়ি খুঁজো। ববির লোকজন শপিং মলে খুঁজতে আসে। তখন রুহি দেখতে যায় যে বাহিরে হয়তো কেউ আছে কিনা। তখনই কারো আওয়াজ শুনে তাকে জড়িয়ে ধরে রাখে বা নিচে নামিয়ে দেয় জড়িয়ে ধরে। তখনই আমরা এখানে দেখতে পাই যে তাদের ভিতরে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। আর অন্যদিকে রুহি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে গা থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছিল। তখনই রুহি একটি ফার্স্ট এড বক্স নিয়ে আসে। সে এই বক্স থেকে তাকে চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে ববির লোকজন বেরিয়ে যায়। পেনি আর পেনির অ্যাসিস্ট্যান্ট ছিল মলের বাইরে। তারা ববির লোকজনকে দেখে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রুহিকে আমরা দেখতে পাই যে কিনা চিকিৎসা করছিল। হয়তো তাকে এনআইএতে সব কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, যার কারণে সে এত সুন্দর করে কাজ করতে পারছিল। এটা দেখে তাকে প্রশ্ন করে যে তুমি কার হয়ে কাজ করছো। তখন সেম প্রশ্ন রুহিও তাকে করে যে তুমি কার হয়ে কাজ করছো। রুহি লিকে বলে যে তুমি কি নাতানের কালো টাকার সন্ধান নিতে এসেছো বা প্রমাণ নিতে এসেছো। তখন বলে তুমিও কি এই কাজের জন্য এসেছো। তখন রুহি বলে আমাদের প্ল্যান যেহেতু এক, তাহলে কেউ না আমরা একসাথে কাজ করি। তখন বলে যে আমরা কি একজন আরেকজনকে বিশ্বাস করতে পারবো যে আমরা একসাথে কাজ করব। তখন রুহি বলে যে এই বিষয়টা ঠিক আছে, কারণ আমরা একজন আরেকজনকে বিশ্বাসই করতে পারবো না। অন্যদিকে পেনিকে দেখানো হয় যে খুবই দুশ্চিন্তায় ছিল। তখনই সেখানে চলে আসে। সে এসে ওই পেন ড্রাইভটি তাকে দিয়ে দেয়, আর বলে আমি অনেক কষ্ট করে এই পেন ড্রাইভটি এনেছি, তুমি প্লিজ খুলে দেখো এর মধ্যে কি আছে বা ওর বিরুদ্ধে কি প্রমাণ আছে। তখনই আমরা এখানে দেখতে পাই যে তারা ল্যাপটপে যখন পেন ড্রাইভটি ঢুকায় তখন দেখতে পাই যে ওই পেন ড্রাইভে ছিল শুধু পর্ন ভিডিও, এছাড়া আর কোনো কিছু না। তখন তাকে দুষতে শুরু করে যে আমি এটা কী করলাম, আমি আমার নিজের জানের উপর খেলে এই পর্ন ভিডিও নিয়ে এলাম। তখন আমরা অন্যদিকে নাতান আর ববিকে দেখতে পাই যে ববি বলছিল আমার ল্যাপটপ থেকে কেউ যেন পর্ন ভিডিও চুরি করে নিয়ে গেছে। তখন নাতান তাকে চিল্লাতে শুরু করে, বলে যে আমার টাকার কি হয়েছে, আমার টাকা সেফ আছে কি না। তখন বলে যে হ্যাঁ আপনার টাকা সেফ আছে, শুধু আমার ল্যাপটপ থেকে পর্ন ভিডিওগুলাই চুরি হয়ে গেছে। অন্যদিকে আমরা নাতানের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে বলছিল স্যার চিন্তা করবেন না, চলুন আমরা ওই যে এমপ্লয়ি মারা গেছে তার ফেয়ারওয়েলে যাই বা তার আত্মার শান্তি কামনার জন্য যাই। কিন্তু নাতান সেই জায়গায় যায় না, যায় যে যাওয়ার পর এখানে আমরা কিমিয়াকেও দেখতে পাই যে ওই
ওয়ার্কারের ওয়াইফকে প্রশ্ন করছিল, আপনি কেন এত সহজে সব কিছু বাদ দিয়ে দিলেন, আপনি কেন এর বিরুদ্ধে কথা বললেন না। তখন এখানে যে এসে বলতে থাকে, এমনিতেই ওই মেয়েটির হাজব্যান্ড মারা গিয়েছে, তুমি কেন তাকে এসে পারেশান করছো বা তাকে কেন তুমি ডিস্টার্ব করছো। তখন ওই মহিলাটা বলে যে আপনি কে। তখন যে বলে আমি লুডো গ্রুপের ডাইরেক্টর। তখন কেমিয়া বলে যে এই জন্যই আপনি এসব করেছেন, আর আপনি টাকা দিয়ে ওই মহিলার মুখটি বন্ধ করিয়েছেন। এটা আমি খুব ভালো করে জানি, কারণ আপনারা এসব ছাড়া আর কোনো কিছুই করতে পারেন না। আমার হাজব্যান্ডও আপনার কারণেই মারা গিয়েছে। আপনাদের এই কালো মুখোশ বা আপনাদের এই চরিত্রটি আমি সবার সামনে এনেই ছাড়বো। আমি যখন আদালতের সামনে সব কিছু প্রমাণ করে দিব আর আপনার মুখোশ খুলে দিব, তখন আপনি বুঝতে পারবেন যে আমি কে আর আমি কি কি করতে পারি। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা এন্ড্রির কান ভরতে শুরু করে। এন্ড্রিকে বলে যে তুমি কেমিয়ার কাছাকাছি যাও আর কেমিয়ার কাছ থেকে সব তথ্য নেওয়ার চেষ্টা করো, আর এই কাজটা করতে পারলে আমি তোমাকে অনেক বড় একটি পদ দিয়ে দিব। তখন আমরা এখানে দেখতে পাই যে জেজে আর এন্ড্রির কথা জিনা শুনে ফেলে এবং জিনা এন্ড্রিকে প্রশ্ন করে যে তোমরা কোন বিষয়ে কথা বলছিলে। তখন এন্ড্রি বলে যে কেমিয়া যেগুলো বলছে সেগুলো সত্য না, আর তার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তখন জিনা বলে যে আমিও তোমার সাথে কাজ করব, তাহলে আমিও প্রমোশন পেয়ে যাব। এটা শুনে এন্ড্রি বলে বোকা মেয়ে, কাজ করো, তোমাকে কে প্রমোশন দিবে। তখনই আমরা দেখতে পাই যে তারা কেমিয়ার সাথে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, আর তখনই কেমিয়ার ফোনে একটি ফোন আসে আর সে কথা বলে যে এই রিপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি রাখেন, আমি রিপোর্টটা নিব এসে। তখনই তার বিল পেমেন্ট করার সময় আসে, সে বিল পেমেন্ট করতে যায়। তখনই এন্ড্রি ওই নাম্বারটা তার ফোনে উঠিয়ে নেয় এবং সে যখন ওই জায়গায় যায় রিপোর্ট আনতে, তখন দেখা যায় যে T9 কোনো খারাপ প্রোডাক্ট না, আর এটা কোনো বিষ না বা এটা কোনো কেমিক্যাল না, এটা হচ্ছে ভালো, এটা বলে দেয় ডক্টর। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এন্ড্রি ওই নাম্বারটা সেভ করে নিয়েছিল এবং ডক্টরকে টাকা দিয়ে আর ব্ল্যাকমেল করে সে মিথ্যা একটি রিপোর্ট বানিয়ে নিয়েছে। এটা দেখে কেমিয়া অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে সে কিভাবে প্রমাণ করবে যে লুডো গ্রুপ তাদের প্রোডাক্টে কাস্টোজন মিশাচ্ছে বা T9 একটি খাতারনাক প্রোডাক্ট। তখনই আমরা দেখতে পাই যে আসল সব রিপোর্ট তো জেজের কাছে, আর যে দেখতে পায় যে T9 অনেক খারাপ একটি কাস্টোজন, আর এটার কারণে মানুষের ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটা দেখার পর সে বলে থ্যাংক ইউ, আপনি আমাকে এটা দিয়েছেন। তখন ওই লোকটি বলে যে আপনি আমাকে এত বড় একটি অ্যামাউন্ট টাকা দিয়েছেন, এটা আমি আপনাকে না দিয়ে কি পারি, আর আপনি এত বড় কোম্পানির একজন সিইও। তখন অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই, যে কিনা এন্ড্রির মায়ের একটি পিকচার, আংটি এবং কিছু জিনিসপত্র পায় চেয়ারম্যানের রুমে, যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং অবাক হয়ে যায়। আর সে বলে যে চেয়ারম্যান এতদিন ধরে এত কিছু লুকিয়ে রেখেছিল। এটা চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে যে যত তাড়াতাড়ি সম্ভব হয় তুমি ওর ছেলেকে খুঁজে বার করো, আমি তাকে আগেভাগে সরিয়ে দিতে চাই, না হয় সে তার ছেলেকে পেলে আমার ছেলেদের ভুলে যাবে। তখনই আমরা দেখতে পাই যে অ্যাসিস্ট্যান্ট মজুর সাথে দেখা করে, আর চেয়ারম্যানের ওয়াইফ দেখা করে জেজের সাথে। সে জেজেকে বলে যে ওই মহিলার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি খুঁজে বার করো। আর অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মজোকে বলে যে আমাদের খুব তাড়াতাড়ি চেয়ারম্যানের ছেলেকে খুঁজে বার করতে হবে চেয়ারম্যানের ওয়াইফ বার করার আগে, আর আমাদেরই চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যানের সাথে দেখা করাতে হবে, তাদের মিল করিয়ে দিতে হবে, যাতে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের ছেলেকে লুকিয়ে না ফেলতে পারে বা তাকে মারিয়ে না ফেলতে পারে। এইসব নিয়ে তারা কথা বলছিল। তখনই আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে সে একটি মিটিংয়ে ছিল, তার মেয়ের কাজে সে অনেক বেশি খুশি ছিল। তার মডেলিং এবং তার ফটোশ্যুটের কারণে কোম্পানির অনেক বেশি সুনাম হচ্ছিল। আর অন্যদিকে সে নাতানকে খুব খারাপভাবে গালিগালাজ করে, কারণ সে কোনো কাজেরই ছিল না, সে সব কাজেই বেজাল লাগাতো। তখন আমরা দেখতে পাই যে এই মিটিংটি শেষ হয়ে যায়, আর নাতান, এন্ড্রি এবং তার মেয়ে স্যান্ডি সবাই একসাথে যাচ্ছিল। সেখানে এন্ড্রি ছিল। এক লিফটে তারা উঠতে চায় না, নাতান উঠতে চায় না একই লিফটে, কিন্তু চেয়ারম্যান বলে সমস্যা নেই। তখন তারা আমরা দেখতে পাই যে একই লিফটে করে নিচে নামছিল। এদিকে চেয়ারম্যান এন্ড্রির দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে, আর এন্ড্রি
এন্ড্রি খুব কাছ থেকে তার বাবাকে দেখতে পায় এবং তার ওই ভাই বোনের সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে দেখে সে অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে আমরা কেমিয়াকে দেখতে পাই যে কিনা জেলে যাচ্ছিল একটি আসামির সাথে দেখা করতে। ওই আসামির সাথে দেখা করে ফেরার রাস্তায় তার হাজব্যান্ড মারা যায়। আর এখানে আমি একটা কথা বলি, আমার অনেক বেশি ভালো লাগে এই কেমিয়াকে। অন্য কাউকেই আমার এতটা ভালো লাগেনি এই কেমিয়াকে দেখতে যতটা ভালো লেগেছে। কেমিয়া যে ওই লোকটির সাথে দেখা করতে গিয়েছিল এটা জেনে যায় যে আর নাতান ববিকে জিজ্ঞাসা করে যে ওই লোকটি কি মুখ খুলবে। তখন ববি বলে ওই জেলে সব কিছু আমার কেনা লোক, ও মুখ খুলবে না। তখন আমরা দেখতে পাই কেমিয়া প্রশ্ন করলে সে অনেক ভীত থাকে আর কোনো প্রশ্নের উত্তরই দেয় না, কারণ ওই যে লোকটি ছিল সিকিউরিটি গার্ড সেও ছিল ববির কিনা গোলাম। আর কেমিয়া এখানে বলে যে আমার কাছে তো তোমার নাম্বারও আছে, তাহলে তুমি কেন স্বীকার করতে চাইছো না আর কেন বলতে চাচ্ছ না আমার কাছে সব কিছু। তখনই সে অন্যদিকে তাকায় আর মির্কি ওঠার একটি বান করে। তখনই তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। আর সে এখানে গার্ডের ফোনটি পেয়ে ফোন করার চেষ্টা করে কেমিয়াকে। সে তো ফোন করে নেয় কারণ তার নাম্বারটা মুখস্থ ছিল, কিন্তু ফোন করার সাথে সাথেই ওই জায়গায় আবার চলে আসে ওই গার্ডটি। কেমিয়া ফোন উঠায় কিন্তু সে কোনো কথা বুঝতে পারে না বা সে কোনো কথা বলতেও পারে না। তখনই গার্ড চলে আসায় সে ফোনটি রেখে দেয় আর গার্ডটি বলে যে নাম্বার রং নাম্বার বলে কেটে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই গার্ড আবার সাথে সাথে ফোন করে ববিকে বলে দেয় যে ওই লোকটি বা ওই আসামিটি ফোন করেছিল কেমিয়াকে, কিন্তু আমি কথা বলতে দেইনি। ওই দিন লি যে ববির অফিসটি ভেঙে রেখে গিয়েছিল বা ইলেকট্রিক একটি সমস্যা করে গিয়েছিল ওইটা রিপেয়ার করার জন্য মানুষ আনে। আর ওই রিপেয়ার করতে এসেছিল পেনির অ্যাসিস্ট্যান্ট। আর সে এসে এখানে একটি ক্যামেরা ফিট করে যায় আর কারেন্ট ঠিক করে দিয়ে তো যায়, সাথে ওই ক্যামেরাটি ফিট করে দিয়ে যায় যাতে সব কিছু তারা পর্যবেক্ষণ করতে পারে। এদিকে আমরা লি এবং পেনিকে দেখতে পাই যারা কথা বলছিল। লি বলে আমাদের এবং রশনির উদ্দেশ্য একই, তাই আমরা রশনির হেল্প নিতে পারি। তখন পেনি বলে যে সে কি তোমাকে হেল্প করবে। আর লি বলে যে ওই রশনিকে এটা জানা যায়নি। তখন পেনি বলে হয়তো সে এনআইএর জন্য কাজ করে, না হয় সে অন্য কোনো পার্টির জন্য কাজ করে। তখন লি বলে যার জন্যই করুক আমাদের তো মাকসাদ একই। তখন সে এসে রশনিকে এসে লি বলে যে তুমি যেভাবে ওই দিন ববির অফিসে কাজ করতে গিয়েছিলে বা যেভাবে গিয়েছিলে আমাকে ওইভাবে একটি কাজ করার ব্যবস্থা করে দাও। তখন রশনি উত্তর দেয় আমি কি ববির আত্মীয় লাগি বা ববির কলিগ লাগি যে আমি তোমাকে কাজ ম্যানেজ করে দিব। তখন লি বলে যে দেখো তুমি যদি আমাকে কাজ ম্যানেজ করে দাও তাহলে ববির অফিসে যে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি তার ফুটেজ আমি তোমাকে দিতে পারবো আর তোমাকে হেল্প করতে পারবো। তখনই এখানে তাদের অফিসের একটি ছেলে চলে আসে যে কিনা রশনির উপর অনেক বেশি ফিদা ছিল, সে অনেক বেশি কষ্ট পায় ওদের দেখে। আর এখানে আমরা রশনি এবং লিকে দেখতে পাই যে তারা একটি ফুটেজ দেখছিল যেখানে দেখা যায় ববির গলায় একটি মালা পরানো থাকে, যে মালার মধ্যে সে সব কিছু রাখে। আর অন্যদিকে একটি লকারও ছিল, যে লকারের মধ্যে সে ওই কালো টাকার হিসাব কিতাব বা সব কিছু জমা রাখে। এখানে আমরা দেখতে পাই যে তারা সিসিটিভি ফুটেজ দেখে প্ল্যান করে যে কিভাবে ববিকে ফাঁসানো যায় বা কিভাবে ববির কাছ থেকে এইসব আদায় করা যায়। তখন লি বলে যে আমাদের তার অফিসে প্রবেশ করতে হবে বা তার বাড়িও প্রবেশ করতে হবে। তখন রশনি বলে যে এটা কিভাবে সম্ভব। তখন লি বলে যে তুমি তাকে যদি সিরিয়াস করতে পারো তাহলেই এটা সম্ভব। তখন রশনি বলে যে আমি সিরিয়াস জীবনেও করতে পারবো না, হয়তো তাকে মেরে ফেলে দিতে পারবো কিন্তু সিরিয়াস করতে পারবো না। লি বলে ওই দিন জিনা যেভাবে করেছিল ওইভাবে করতে হবে। তাই তারা দুইজন দুইটি ড্রেস পরে নেয় নিজেদের জন্য। লি ওয়েটারের ড্রেস পরে আর রশনি বার ডান্সারের ড্রেস পরে। এখানে লি তাকে কিছু পোজ শিখিয়ে দেয় যে পোজগুলোর মাধ্যমে সে ববিকে সিডিউস করতে পারবে। কিন্তু এখানে সে তার যে একটি লুক দিচ্ছিল এই লুক দেখে লি নিজেই ভয় পেয়ে যায়, কারণ তার লুক দেখে মনে হচ্ছিল যে সে এখনই ববিকে মেরে দিব। তখনই লি বলে যে তোমার লুক দেখে মনে হচ্ছে যে তুমি এখনই ববিকে মেরে দিবে, এই লুকে হবে না, মায়াবী লুক দিতে হবে। তখনই সে
এসে দেখতে শুরু করে সবাইকে। লিকে দেখে ববি বলে যে তুমি কি আমাদের এখানে নতুন? তখন লি মাথা নিচু করে বলে হ্যাঁ স্যার, আমি এখানে নতুন, আমি পুরো ইমানদারির সাথে আমার কাজ চালিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। তখন সে রুহির দিকে তাকায়। রশনি এমনভাবে পোজ দেয় যে তাকে দেখে ভয় পেয়ে যায় ববি। আর সে বলে আমি কি জোকার, আমাকে দেখে তুমি এভাবে লুক দিচ্ছ? এখান থেকে বেরিয়ে যাও, আর তোমার ড্রেস আপও কোনো ঠিক ঠিকানা নেই। এখানে আমরা দেখতে পাই যে লিকে অনেক বেশি বকাঝকা করতে শুরু করে রশনি। তখনই লি বলে যে তো আরেকটা কিছু প্ল্যান চিন্তা করতে হবে। তখনই সে অন্যদিকে ঘুরে কান্নার অ্যাক্টিং করে। রশনি বলে যে আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি যে তুমি এভাবে কান্না করতে শুরু করেছো? তখন লি বলে যে এটা আমার কান্না না, তোমাকে কান্না করতে হবে ববির সামনে, যে যদি তুমি কান্না করতে পারো তাহলে আমাদের প্ল্যান সাকসেস হয়ে যাবে, আর সে তোমার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আর অ্যাট্রাকটিভ থেকেই সে তোমাকে পছন্দ করে সব কিছু বলতে শুরু করবে। এখানে আমরা দেখতে পাই যে রশনি গিয়ে কান্না করতে শুরু করে, আর তার কান্না দেখে অনেক বেশি চিল্লাতে শুরু করে ববি, কারণ ববির এসব পছন্দ ছিল না, আর সে এইসব কান্নাকাটি কোনো কিছু পছন্দ করতো না। তখন আমরা এখানে দেখতে পাই যে রশনি এসে লিকে মারতে শুরু করে আর বলে তোমার প্রত্যেকটা প্ল্যান ফেল, এখন আমি আমার মতো করে প্ল্যান করব, আর তোমার প্ল্যানের মতো আমি চলবো না, কারণ তুমি যাই প্ল্যান করো তাই ফেল হয়ে যায়, তুমি তো কোনো কিছুই পারো না। অন্যদিকে কেমিকে দেখানো হয় যে নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। সে লুডো গ্রুপের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে বলে যে আমাকে যদি ভোট দেন তাহলে আমি লুডো গ্রুপের মতো বড় বড় কোম্পানিকে শেষ করে দিব। তখন আমরা এখানে নীল এবং পেনিকে দেখতে পাই, যারা কথা বলছিল যে কেমিয়া যেভাবে কাজ করছে সে ইনশাল্লাহ ফাঁস করে যাবে। তখন এখানে পেনি বলে যে এখানে তো টাকার খেলা খেলতে হবে, না হয় কেমি ফাঁস করতে পারবে না। নীল বলে এসব বিষয়ে তুমি চিন্তা করো না, আমি যেকে বলে টাকার ব্যবস্থা করে দেব, আর আমার মেয়েকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করব, আর ও জিতবে, কারণ ও আমার মেয়ে, ওকে জিততেই হবে। এইসব বিষয়ে তারা কথা বলছিল। তখন পেনি চিন্তা করে যে ওদের রহস্য আমাকে ফাঁস করতে হবে বা এই বিষয়ে কাজ করতে হবে। অন্যদিকে অ্যান্ড্রি এবং জিনা ওই ক্যান্সার পেশেন্টের যে হসপিটালটি ছিল ওই হসপিটালে ভলান্টিয়ারের কাজ নিয়েছিল, যেখানে কেমিয়া কাজ করত। ওই পেশেন্টগুলো কেমিয়ার সম্পর্কে খুব বাজে বাজে কথা বলতে থাকে, যে ওই মহিলা ভালো না, ও আমাদের শান্তিতে বাঁচতে দিবে না, ও একটি সিগনেচারের জন্য আমাদের এইভাবে খারাপ অবস্থা করে রেখেছে। তখনই জিনা একটি ছোটো মেয়ের কাছে চলে আসে, ওই ছোটো মেয়ে খেতে চায় না। তখনই এখানে কেমিয়া চলে আসে, আর জিনা জানতে পারে যে ওই পিচ্চি মেয়েটি ছিল কেমিয়ার মেয়ে। আর সেখানে কেমিয়ার মেয়ে বলতে শুরু করে মা আমি এখানে থাকতে চাই না, কারণ এখানে সব মহিলারা তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলে। তখন কেমিয়া বলে বাবা তোমাকে এখানে থাকতেই হবে, কারণ এই রোগের চিকিৎসা এখানেই আছে। তখন আমরা কেমিয়া এবং জিনাকে কথা বলতে দেখি, যেখানে কেমিয়া বলছিল যখন ফার্স্ট টাইম T9 লিকেজ হয় তখন আমি লুডো কোম্পানির ল্যাবে কাজ করতাম, আর এই T9 বাস্ট হয়ে আমার উপরে পড়ে আমার মেয়ের ক্যান্সার হয়, আর আমার মেয়ে কতদিন বাঁচবে আমি জানি না। এই কাগজটিতে শুধুমাত্র আমার মেয়েটাই সাইন করেছে, আর কেউ করেনি, এই জন্য আমি এর বিরুদ্ধে কাজ করছি বা এর বিরুদ্ধে কথা বলছি। তখন এখানে জিনা বুঝে যায় যে কেমিয়া আসলেই ভালো কাজ করছে আর লুডো গ্রুপ খারাপ কাজ করছে। তখনই কেমিয়ার ফোন আসে যে তার মেয়ে শ্বাসকষ্ট হচ্ছে, সে শ্বাস নিতে পারছে না। সে দৌড়ে যখন চলে যায় তখন তার ফোনটি মাটিতে পড়ে যায়। তখনই এন্ট্রি দেখতে পায় যে লুডো গ্রুপের নাম্বার থেকে ফোন এসেছে। কেমিয়া ফোনটি উঠায়, তখন ওই আসামিটি বলতে শুরু করে ম্যাম আমি আপনাকে সব কিছু বলে দেব, প্লিজ আমাকে এখান থেকে বাঁচান, আমাকে লুডো গ্রুপের ওরা বন্দি করে রেখেছে, এই জায়গাটা থেকে যদি আমাকে বাঁচিয়ে নিয়ে যান তাহলে আমি আপনাদের সব কিছু বলে দেব এবং সাক্ষী দিয়ে দিব, প্লিজ ম্যাম আমাকে বাঁচিয়ে নিয়ে যান। এই বলে সে ফোনটি রেখে দেয় এবং ফোনটি ফেলে দেয় জানালা দিয়ে, আর সে আবার অসুস্থ হওয়ার নাটক করে। তখনই ওই জায়গায় ডাক্তার চলে আসে এবং জিনা চলে যায় ওই পেশেন্টের কাছে যে পেশেন্টটি তাকে ফোন করেছিল। এখানে অ্যান্ড্রি বলে যে তুমি এখানে কিভাবে যাবে, এখানে তো যাওয়া অ্যালাউ না। তখন জিনা বলে যে কোনোভাবেই আমাকে যেতে হবে আর প্রমাণ জোগাড় করতে হবে।
এনরি জিনাকে বলে যে তুমি যাদের হয়ে কাজ করো, যাদের খাবার খাও, তাদেরকেই তুমি সন্দেহ করো, আমি গিয়ে জেজেকে বলে দেব। এই বলে এনরি জেজেকে কল করে বলে যে নাথানের বিরুদ্ধে, ববির বিরুদ্ধে কোনো কিছু বলতে যাচ্ছে, যে পেশেন্ট আছে আপনাদের লোডো গ্রুপের হসপিটালে। তখন যে বলে যদি নাথানের বিরুদ্ধে কোনো কিছু বলে তাহলে তোমার অবশ্যই যাওয়া উচিত। আর তুমি কেন যাবে না, কারণ ওই জায়গায় গেলে তুমি নাথানের বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়ে যাবে, আর ওই প্রমাণের ভিত্তিতে তুমি নাথানকে ফাঁসিয়ে তুমি হয়ে যেতে পারবে ওই কোম্পানির সিও। তখন এনরি বলে যে হসপিটালে তো ফ্যামিলি ছাড়া কাউকে অ্যালাউ করে না, যে বলে করে, লয়ারদের করে। তখনই আমরা ডক্টরকে দেখতে পাই যে কিনা একটি বিষাক্ত ইঞ্জেকশন দিতে যাচ্ছিল ওই লোকটিকে। তখনই যে ফোন করে বলে যে ওই লোকটি লয়ার কথা বলতে এসেছে তার সাথে, তাকে কথা বলতে দাও। এটা শুনে ডক্টর অনেক বেশি চমকে যায়। সেখানে আমরা জিনা এবং এন্ড্রিকে দেখতে পাই, যারা লয়ার সেজে এসেছিল। তাদের পরিচয় দিয়ে বলে যে আমরা আমাদের ভিকটিমের সাথে একা কথা বলতে চাই। তখনই আমরা দেখতে পাই ওই লোকটি ভয় পেয়ে যায় তাদেরকে দেখে। তখন জিনা তাকে চুপ করিয়ে দিয়ে বলে যে আমাদের কাছে সব কিছু নিশ্চিন্তে বলতে পারো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। তখন লোকটি বলতে শুরু করে, আমি ডোডো গ্রুপের ল্যাবে কাজ করতাম। যখন আমি জানতে পারি যে T9 অনেক খারাপ একটি গ্যাস, তখন আমি এর বিরুদ্ধে কথা বলার জন্য কেমিয়া ম্যাডামের হাজব্যান্ডকে ডাকি, আর উনি ওনার ফোনে সব কিছু আমার কথা ভিডিও রেকর্ড করে নেন। আর T9 যে কতটি খারাপ একটি গ্যাস ওই বিষয়ে আমি ওনাকে বলি। আর তখনই আমাদের দেখানো হয় যে ববির কাছে ওই ফোনটি আসছে, যে ফোনটি ছিল কেমিয়ার হাজব্যান্ডের। ডক্টর ববিকে কল করে বলে যে ওই লোকটির লয়ার ওর সাথে দেখা করতে এসেছে। তখন ডক্টরকে ববি বলে যে ওই লোকটির লয়ারের নাম কি। তখন সে বলে জিনা নাম শোনার সাথে সাথেই লি চিন্তা করে যে তার মানে জিনা ওই জায়গায় গিয়েছে আর জিনা জীবিত আছে। তখন আমরা শুনতে পাই ববি বলে যে জিনা নামের কোনো লয়ারই আমাদের এলাকায় বা আমাদের শহরে নেই। লি সাথে সাথে জিনাকে কল করে। তখন জিনা বলে আমি বিজি আছি, কথা বলতে পারবো না। লি বলে তুমি কি হসপিটালে আছো? তখন জিনা কিছু বলে না। এর মধ্যে দিয়েই আমাদের এই পর্বটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।